হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো টিচার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহাদেব। আমরা যাকে শিবজি বলি, মহাদেব বলি, বাবা বলি, ভোলে বাবা বলি, তাকে নিয়ে একটা ছোট্ট গল্প আছে। প্রথম কথা, আমাদের মেয়েদের বিশেষ করে ছোটোবেলা থেকে কিন্তু বাড়ির থেকে শিব ঠাকুরের মাথায় জল ঢালাটা শেখানো হয়। শিবরাত্রিতে উপোস করে তার মাথায় জল ঢালাটা, যাতে আমরা ভালো বর পাই, সেই সব জিনিসগুলো কিন্তু আমাদের ছোটোবেলার থেকে বাড়ির লোক কিন্তু শিখিয়ে দেয় যে বাবার মাথায় জল ঢালতে হবে। এটা কিন্তু সবাইকেই ছোটোবেলার থেকে, বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদেরকেই বেশি শেখানো হয় জিনিসটা। তো সেরকম যখন আমার ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীজি দেহ ধারণে ছিলেন, জীবিত ছিলেন দেওঘরে, তো তার একজন মানে দীক্ষিত ফ্যামিলি, ছেলের বাড়ির কথা বলছি আমি, দীক্ষিত ফ্যামিলি, তার বিয়ে হয়েছে এরকম নারীর সাথে, যে যাকে ছোটোবেলা থেকে শুধুমাত্র শিবের দিকেই ঠেলা হয়েছে, যে শিবের মাথায় জল ঢালো, সেই জ্যান্ত শিব, সেই জ্যান্ত ভগবান, তার দিকে ঠেলা হয়েছে। তো সে মহিলা খুব শিব ভক্ত। প্রতি সোমবার করে উনি সারাদিন উপোস করে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর খাদ্য গ্রহণ করে। তো খুব মানে যেটাকে বলা হয়। তো তার বিয়ে হয়েছে সৎসঙ্গী পরিবারে। তার হাজব্যান্ড হচ্ছে সৎসঙ্গী প্লাস আমাদের ঋত্বিক দাদা, মানে দীক্ষাও দেন, ঠাকুরের কাজ করেন। তো সেই পরিবারে তার বিয়ে হয়েছে। তো বিয়ের কিছুদিনের মধ্যেই তার হাজব্যান্ড কাজের থ্রুতে দেওঘরে ট্রান্সফার হয়ে গেল। তো তার সাথে তার ওয়াইফও দেওঘরে চলে এলেন। তো দেওঘর হচ্ছে বাবাধাম, যেটাকে আমরা বলি বাবাধাম। আমাদের ঠাকুরের মন্দির থেকে, অনুকূল ঠাকুরের মন্দির থেকে দেওঘর বাবাধাম ডিস্টেন্স মোটামুটি 15 থেকে 20 মিনিট হবে। এর খুবই, তারও মানে কমই হবে, 15 থেকে 20 মিনিট বাবাধামের মন্দির ডিস্টেন্সটা এতটুকু। আমাদের ঠাকুরের মন্দির থেকে বাবাধামের মন্দিরের ডিস্টেন্সটা এতটুকু। তো সে যখন সেই বাবাধামে, সেই জায়গাটাকে দেওঘরকে কিন্তু বাবাধাম, বৈদ্যনাথ ধামই বলা হয়, জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা লিঙ্গ সেখানে আছে। তো সে যখন ওই বাবাধামে গিয়ে পড়লেন, তো তার মাথায় কিন্তু এটা এলো না যে ঠাকুরের কাছে গিয়ে তিনি পড়লেন, তার হাজবেন্ড সৎসঙ্গী মানুষ, ঋত্বিক মানুষ, তার কাছে গিয়ে পড়লেন, তার মাথায় কিন্তু এটা এলো না। তার মাথায় এটা এলো যে আমি বাবাধামে এসে পড়লাম, মানে বাবা কত জাগ্রত। আমি ছোটোবেলার থেকে সোমবার নিরামিষ খেয়ে বা উপোস করে জল ঢালি, তাকে ডাকি, সে আমার ডাকে সাড়া দিয়েছে। বিয়ের পরে আমি বাবাধামে এসে পড়লাম, সে আমাকে আরও নিজের কাছে টেনে নিয়ে আসলো। তো তার বিশ্বাসটা আরও গভীর হয়ে গেল বাবার উপরে। তো কিন্তু সংসারে না একটু অশান্তি লেগে আছে, কারণ সংসারে একটা জিনিস দেখবেন, দুজন যদি দু ঠাকুরের দীক্ষিত হয় তাহলে একটু মতবিরোধ কিন্তু হবে, এটা সংসারে হয় এটা জিনিসটা। তো স্ত্রী শিব ঠাকুর মানে, আর হাজব্যান্ড অনুকূল ঠাকুর মানেন, তাদের মধ্যে একটু মতবিরোধ চলেই সবসময়। তো এক টাইমে এসে যখন সন্তান হলো, তাদের নতুন বিয়ের পর তাদের সন্তান হলো, ছেলে হলো, তো ছেলেকে বাবা শিখাচ্ছে অনুকূল ঠাকুরের শিক্ষা, মা শিখাচ্ছে শিব ঠাকুরের শিক্ষা। তো সে নিয়ে একটা আটটু ব্যাপারটা, মানে ছেলে হওয়ার আগে যতটা পরিমাণ প্রবলেম ছিল, ছেলে হওয়ার পরে সে জিনিসটা আরও দিন দিন বাড়তে লাগলো। কারণ দুজন দু রকমের কথা বলছে, তো ছেলেকে দুজন মানে দুভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। এ যাচ্ছে যে আমার ঠাকুরের কাছে আসুক, এ যাচ্ছে আমার ঠাকুরের কাছে আসুক। তো এ নিয়ে সংসারে আরও অশান্তিটা একটু বেড়ে গেল। দুজনের পারলে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, কথা না বলা শুরু হয়ে যাচ্ছে, কেউ কারোর সাথে কথা বলছে না, এই নিয়ে ঠাকুর নিয়ে খুব অশান্তি শুরু হয়ে যাচ্ছে। তো একদিন না মাটাই ঠিক করলেন যে আমি, ঠাকুর যেহেতু জীবন্ত আছে, তো আমি তার কাছে গিয়ে সাজেশন নিতে পারবো। তো তার কাছে গিয়ে আমার এই সংসারের প্রবলেমটা খুলে তাকে বলি, মনের কথাটা খুলে বলি, সে আমাকে ঠিক সলিউশন দিতে পারবে। তো ঠাকুরের কাছে গিয়ে বসলেন মাটা, বসে সব কিছু ডিটেলসে উনি পুরো ব্যাপারটা উনি বললেন। তো ঠাকুর বললেন, ভালোই তো, তোমার যখন শিব ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এত বেশি, তো তুমি তাকেই পূজা করো না, তুমি কেন তোমার হাজব্যান্ডের কথা শুনবে? তুমি কেন তার হাজব্যান্ডের কথা শুনে আমার পূজা করা শুরু করবে? দরকার নেই। তুমি শিব ঠাকুরের ছোটোবেলার থেকে মেনে আসছো, তুমি তাকেই পুজো করো না, কোনো অসুবিধা নেই। তো এই কথাটা শুনে মহিলাটি আরও স্ট্রং হয়ে গেল, যে ঠাকুর বলে দিয়েছে আমাকে শিব ঠাকুরের পুজো করতে, তো আমি হাজব্যান্ডের কথা আমি শুনবোই না। এরপরে যতটুকু শুনতাম আরোই শুনবো না আমি, এরপর থেকে তো আমি নিজের মতোই করবো। তো এই কথাটা ঠাকুর এটা বলেছেন শুনে তার হাজব্যান্ডও একটু দমে গেলেন, যে ঠাকুর যখন বলে দিয়েছেন তাহলে আর তাকে কি করে প্রেশারাইজ করি, তাকে আর প্রেশারাইজ করা যাবে না, সে চলুক তার মতো, আমি আমার মতো চলি, সে তার মতো চলুক। তো এইভাবেই দিন চলছে। একদিন হঠাৎ এক সোমবার, মেবি বৈশাখ মাস ছিল, কালবৈশাখী ঝড় উঠে, তো সেই টাইমে, আর আমি যেগুলো বলি না ঠাকুরের কথা, এগুলো কিন্তু গল্প না, এগুলো কিন্তু সব অরিজিনাল ঘটনা, সব ঘটে গেছে। তো সেগুলোই বলি আমি, এগুলো কোনো গল্প না, মন গড়া কোনো কাহানি না, কারোর কাহানি না, এগুলো সব অরিজিনাল ঘটনা।
তো সেই এক সোমবার প্রচুর ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝড় বৃষ্টি, বাড়ির থেকে পর্যন্ত বেরোনো যাচ্ছে না। আর সেই মাটার অভ্যাস ছিল, আমি বলতে ভুলে গেছি, বাবাধামে যাওয়ার পর থেকে উনি ঘরে আর শিব প্রতিদিন জল ঢালতেন, কিন্তু সোমবার করে উনি বাবাধামে গিয়ে জল ঢালতেন। বাবাধামে গিয়ে সারাদিন উপোস করে বাবাধামে গিয়ে জল ঢেলে, জ্যোতির্লিঙ্গে জল ঢেলে তারপর এসে উনি খাদ্য গ্রহণ করতেন প্রতি সোমবার। ওটা উনি বাবাধামে যাওয়ার পর সেটা শুরু করে দিলেন। কিন্তু সেদিন সোমবারে উনি প্রচণ্ড এত ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, কোনোভাবেই আর বাবাধামে উনি যেতে পারছে না, সোমবারে উপোস করে বসে আছে। তখন হাজব্যান্ডকে বলছে, আমি কি করি এখন, আমার তো নিয়ম, রেগুলার নিয়ম, আমি সোমবারে বাবার মাথায় জল ঢালবো, তারপরেই এসে খাদ্য গ্রহণ করবো, না হলে তো আমি খেতে পারবো না, কি করি এখন। তো তার হাজব্যান্ড বলছে, এই বৃষ্টি তুফানে তুমি কি করে যাবে, আমি বা তোমাকে কি করে নিয়ে যাব এখানে, এইভাবে তো আমি বেরোতে দেবও না, আমিও বের হব না। তো সেই মাটা পারলে কেঁদে দিচ্ছে যে আমি কি করব তাহলে এখন, আমার তো সাধনায় ভঙ্গ পড়ে গেল, কি করব আমি এখন। তো তার হাজব্যান্ড বলছে যে তুমি ঠাকুরের কাছে যাও, তুমি ঠাকুরজির কাছে গিয়ে সে যখন তোমাকে সব কিছু সলিউশন দিয়ে দেয়, তো সেই এটারও সলিউশন সেই দিয়ে দিবে, তুমি যাও মন্দিরে যাও, ঠাকুরজির সামনে বসো, সে সলিউশন দিয়ে দিবে। তো মাটা বললো, হ্যাঁ ঠিক, আগেরবারও যখন প্রবলেম হয়েছিল আমার ঠাকুরজি আমাকে সলিউশন দিয়ে আমাকে উদ্ধার করেছে, এই প্রবলেমটার থেকে আমাকে ঠাকুরজি উদ্ধার করবে। সে তাড়াতাড়ি একদম মন্দিরে তার বাড়ির থেকে মন্দিরের আমাদের ঠাকুরের মন্দিরের ডিস্টেন্স বেশি ছিল না, সে তাড়াতাড়ি মন্দিরে ছুটেছে। মন্দিরে ছুটে ঠাকুরের সামনে গিয়ে বসে পড়েছে যে ঠাকুরজি, আমি তো সোমবার করে এরকম বাবার মাথায় জল না ঢেলে কিছু খাই না, তো আমি তো বাবাধামে গিয়েই জল ঢালি সোমবার করে, তো এখন আজকে তো যেতে পারছি না, আমি কি করি, আমার হাজব্যান্ডও নিয়ে যাচ্ছে না। ঠাকুর বলছে, এই ঝড় বৃষ্টিতে তো আমিও তোকে পারমিশন দেবো না যে তুই যা, তুই গিয়ে জল ঢেলে, আমিও পারমিশন তোকে দেবো না। তো এই বৃষ্টির মুখে তোকে আমি কি করে মৃত্যুর মুখে ঠেলে দিই, এরকম অবস্থা, তো আমি তো সেটা পারমিশন দেবো না। তো তখন বলছে মাটা, তাহলে আমি কি করব ঠাকুর, আমি কোথায় জল ঢালবো, জল ঢেলে আমি কি করে, আমি কি সারাদিন না খেয়েই বসে থাকবো, কি করব আমি, তুমিও সলিউশন দিয়ে দাও। তো ঠাকুর বলছে, তুই একটা কাজ কর, আজকের দিনটার জন্য, আজকের এই সোমবারটার জন্য তুই জলটা না হয় আমার মাথায় ঢাল, জলটা আমার মাথায় ঢেলে তুই তোর যে তুই সারাদিন না খেয়ে আছিস সেটা ভঙ্গ করে তুই খাদ্য গ্রহণ কর, আজকের দিনটার জন্য তুই আমার মাথায় জলটা ঢেলে নে, কোনো অসুবিধা নেই। তো মাটা রাজি হলেন যে হ্যাঁ ঠিকই আছে, কি করব, আর কিছু তো করার নেই, ঠাকুরের মাথায় জলটা ঢেলে আমি উপবাসটা ভঙ্গ করি। তখন ঠাকুর সবাইকে একজনকে বললেন যে চেয়ার নিয়ে আয়, আমি চেয়ারে বসবো, আমার মাথায় জল ঢালবে, চেয়ার নিয়ে আয়। তো ঠাকুর চেয়ার নিয়ে আসলেন, ঠাকুর গিয়ে চেয়ারে বসলেন। তো মাটা যেভাবে শিব পুজো করেন সেভাবে শিব পুজো করা শুরু করেছেন ওনার ঠাকুরের সামনে। তো সব পুজো যখন করা হয়ে গেছে তখন উনি জলটা ঢালবেন ঠাকুরের মাথায়। তো জলটা ঢালা উনি স্টার্ট করেছেন, ওং নম শিবায় বলে উনি জলটা ঢালা স্টার্ট করেছেন। যেই উনি ওং নম শিবায় বলে জলটা ঢালা স্টার্ট করেছেন, উনি দেখছেন ঠাকুর আর ঠাকুর নেই, জ্যান্ত শিবে পরিণত হয়ে গেছে। মানে উনি ঠাকুরকে আর দেখতে পাচ্ছেন না, উনি জলটা ঢালার সময় দেখছেন পুরো শিব ঠাকুর যেরকম আমরা বর্ণনায় পাই তাকে, যেরকম জটাধারী যেরকম পাই, গলায় নাগ বসে আছে, তো পুরো ওরকম রূপ উনি বসে আছেন, আর উনি তার মাথায় জলটা ঢালছেন। উনি এটা দেখে অবাক হয়ে, মানে হতভম্ব যেটাকে আমরা বলি বাংলা ভাষা, হতভম্ব হয়ে চিৎকার করে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। সবাই ভাবছেন যে সারাদিন বেচারি উপোস করে আছে, মনটাও খারাপ, এখানে ঠাকুরকে জল ঢালছে, উনি হয়তো মূর্ছে গেছে। তো ওনাকে কোনো রকমভাবে জল টল দিয়ে তোলা হলো। তোলার পরে উনি চিৎকার করে ঠাকুরের পা গিয়ে জড়া ধরছে যে আমি তোমাকে এতবার দর্শন করেছি, পারলে প্রতিদিন তোমাকে এসে দর্শন করি আমি, কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না, আমি তোমাকে ছেড়ে এত দূর বাবাধামে গিয়ে আমি জল ঢেলে আসি, আর তুমি বাড়ির সামনে আছো আর আমি তোমাকে প্রতিদিন দেখছি, তাও আমি তোমাকে আমি চিনতে পারলাম না, তোমার আসল আমি জানতে পারলাম না। তো ঠাকুর তখন বলছে যে তোদের একটা প্রবলেম কি জানিস, তোরা জীবননাথকে ছেড়ে বাইরে জগন্নাথকে দর্শন করতে যাস, আরে ঘরের জীবননাথ যে সেই তো জগন্নাথ, তোরা কবে বুঝবি, আমি তো সব, ঠাকুরের একটা বাণীতে লেখাও আছে মানে স্পষ্টভাবে যে আমি সব, কিন্তু তোরা আমাকে ছেড়ে বাইরে দৌড়াস কেন, আমাকেই সব, যেহেতু যে রূপে যাবি আমাকেই কর না, যে রূপে বলবি, তোরা যে রূপে আমাকে ডাকবি আমি তোদের সামনে তো সেই রূপেই আসবো, কারণ সবই তো আমারই রূপ, রূপ তো আমার আলাদা কেউ না, শিবজি তো আলাদা কেউ না, তো আমাকে তুই সেই রূপে ডাকবি তো আমি তোর সামনে সেই রূপেই আসবো। কিন্তু তোদের প্রবলেম, তোরা জীবননাথকে ছেড়ে জগন্নাথকে দর্শন করতে যাস, জীবননাথকেই জগন্নাথ বানিয়ে নে, তাহলে আর বাইরে গিয়ে জগন্নাথকে দর্শন করতে হবে না।
আমাকেই এসে প্রতিদিন জল ঢেলে চলে যাবি, তোর বাইরে যারা বাবাধামে গিয়ে জল ঢালতে হবে না, এখানেই তোর কাজ হয়ে যাবে। তারপরের থেকে মাটা আর শিবলিঙ্গে জল ঢালা ছেড়ে দিলেন, বাবাধামে যাওয়া ছেড়ে দিলেন, শিবলিঙ্গে জল ঢালা ছেড়ে দিলেন। প্রতিদিন গিয়ে উনি ঠাকুরের সামনে বসে ঠাকুরের সাথে কথা বলে ঠাকুরকে প্রণাম করে চলে আসতেন। ওনার কাছে মনে হতো আমি তো সেটা এইখানে এসে জল ঢেলে চলে গেলাম, আর কি দরকার আমার জল ঢালার, এক্সট্রা করে আমি কেন আর খাটতে যাব। স্বয়ং আমি শিবকে দর্শন করে নিয়েছি, জ্যান্ত শিবকে দর্শন করে নিয়েছি, আমি আর কি শিবলিঙ্গে জল ঢালতে যাব, আর দরকার নেই। সেদিনকার থেকে উনি মাটা শিবলিঙ্গে জল ঢালা ছেড়ে দিলেন। তো এরকম ছোটোখাটো আমাদের সৎসঙ্গী মানুষদের প্রতিনিয়ত যখন আমরা কথা বলতে বসি, সৎসঙ্গে যাই, এক একজন সবার এক্সপিরিয়েন্স বলে, তো সবার সাথেই আমাদের না কিছু না কিছু এরকম ঘটতেই থাকে, কিছু না কিছু ঘটতেই থাকে। যারা ঠাকুরকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে তাদের কাছে কিছু না কিছু এরকম, এগুলো কোনো আকস্মিক ব্যাপার না আমাদের কাছে। আমরা জানি আমাদের ঠাকুরই সব, তারই সব রূপ, তো আকস্মিক লাগে না আমাদের কাছে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।